আমরা যদি আপনাদের একটু ভয়াবহ চিত্রটা দেখানোর চেষ্টা করি, এখানে শিক্ষার্থীরা কিন্তু যখন তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, তারা কিন্তু নিজেদের পায়ের জুতোটি পর্যন্ত ফেলে দিয়ে যেভাবে পারে বিভিন্ন দিক বেদিক ছুটে গিয়েছে। যখন টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডেও কাজ হয়নি, তারপরে কিন্তু তারা তাদের পক্ষ থেকে ওয়াটার গ্যান থেকে রঙিন পানি কিন্তু তাদের উপর নিক্ষেপ করেছে। শিক্ষার্থীদের একাংশ যারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ছিল, তারা কিন্তু ব্যানার এবং প্ল্যাকার্ড সহ এখানে কিন্তু বসে গিয়েছে। এবং কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এখানে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আজকে সকাল 10টার দিকে তাদের এই অবস্থান কর্মসূচি লং মার্চ টু ঢাকা শুরু হওয়ার কথা থাকলেও বেলা 11টার দিকে কিন্তু প্রথম যে বুয়েট শিক্ষার্থীদের যে মিছিলটি, সেটি কিন্তু শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় এবং সেই বুয়েট শিক্ষার্থীদের সাথে যোগ দেয় ঢাকার রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এবং তারা সেখানে উপস্থিত হয়ে তাদের বিভিন্ন দাবি তুলে ধরে। তাদের মূলত দাবি ছিল 3টি। এবং গত 25 আগস্ট সোমবার বুয়েট শিক্ষার্থী রকুনুজ্জামান রকনকে হত্যার হুমকি এবং লাঞ্ছনার সুষ্ঠু বিচার সহ 10ম গ্রেড এবং 9ম গ্রেডের যে ইঞ্জিনিয়ারদের যে কোটার বিষয়টি আছে, সেই সম্পূর্ণ কোটা প্রথাটি বিলুপ্তকরণ এবং বিএসসি ছাড়া ইঞ্জিনিয়ার পদমর্যাদা যাতে কেউ না পায়, সেই বিষয়ে সেই দাবিগুলো নিয়ে কিন্তু বুয়েট শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষার্থীরা সকাল থেকে শাহবাগে অবস্থান করছিল। এবং তারা একটি সংবাদ সম্মেলন করে দুপুর 12টায়, 12:30টার দিকে যখন সংবাদ সম্মেলন করে তারা জানায় যে 1টার মধ্যে তাদের যদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের কাছে কোনো যোগাযোগ না করা হয় এবং তাদের আশ্বস্ত না করা হয় যে তাদের দাবিগুলো মেনে নেবে, তাহলে কিন্তু তারা সচিবালয় অভিমুখী রওনা হবে। কিন্তু তারা সচিবালয় অভিমুখী রওনা না হয়ে 1টার দিকে 1:30-এর দিকে যখন শিক্ষার্থীদের মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয়, ঠিক তখনই আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু তাদের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের পথরোধ করে মিছিলটি থামিয়ে দেয়। এবং যখন তাদের সাথে এক ধরনের পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে এক ধরনের হাতাহাতি হয়েছিল, ঠিক তখনই কিন্তু পুলিশ বাহিনীর পক্ষ থেকে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং বেশ কয়েকটি যখন নিক্ষেপ করেও যখন তাদের থামানো যাচ্ছিল না, এরপরে কিন্তু তাদের উপর ওয়াটার গান থেকে রঙিন পানি নিক্ষেপ করা হয়। এর ফলে কিন্তু শিক্ষার্থীরা শাহবাগের দিকে অবস্থান করছে। কিন্তু শিক্ষার্থীদের একাংশ এখনও কিন্তু এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছে। এখানে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অবস্থান করছে এবং পুলিশ বাহিনীর সদস্যরা তাদের সামনে দাঁড়িয়ে আছে এবং তাদের পথরোধ করেছে। এবং শিক্ষার্থীরা এখানে বসেই কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের হাতে প্ল্যাকার্ড সহ ব্যানার সহ কিন্তু তারা সড়কে অবস্থান করছে। আমি যদি একটু আপনাদের শাহবাগের দিকের চিত্রটি দেখানোর চেষ্টা করি, এই মোড়ে কিন্তু এখনও যে পুলিশের যে ওয়াটার গানটি এখানে কিন্তু এখনও রাখা আছে, যাতে করে আবার যদি তারা এখানে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করে, তাদের যাতে গতিরোধ করা যায়। টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীরা কিন্তু আহত হয়েছে। আর যদি যান চলাচলের বিষয়টি বলি, এখন কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু সব ধরনের যান চলাচল বন্ধ। শাহবাগ মোড় বন্ধ থাকার কারণে কিন্তু সব ধরনের যান চলাচল বন্ধ হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা পানি নিক্ষেপ করার ফলে এখানে সম্পূর্ণ ভিজে গিয়েছে। টিয়ার শেলের ধোঁয়া থেকে বাঁচার জন্য অনেকেই কিন্তু প্রাথমিকভাবে আগুন এবং হাতের কাছে যা যা পেয়েছে, মুখে মাখিয়ে কিন্তু তারা প্রাথমিক চিকিৎসা কিন্তু চালিয়ে দিয়েছেন।
শিক্ষার্থীদের ইটের আঘাতেও কিন্তু অনেকেই হয়ে এখন কিন্তু আবার পুলিশের পক্ষ থেকে ওয়াটার তাদের উপর রঙিন পানি নিক্ষেপ করা হচ্ছে। যে কয়েকজন অর্ধশতাধিক শিক্ষার্থী যারা কিন্তু এখানে ছিল, অর্ধশতাধিক শিক্ষার্থী যারা এখানে ছিল তাদেরকে সরানোর জন্য কিন্তু আবার কিন্তু তাদের উপরে ওয়াটার গান থেকে পানি নিক্ষেপ করা হচ্ছে। আবার কিন্তু একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা যদি আপনারা শুনতে পান, শব্দটি হয়তো আপনারা শুনতে পেয়েছেন। এখানে কিন্তু টান উত্তেজনা শিক্ষার্থী, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী লাগাতার ধাওয়া চলছে। কিছুক্ষণ বিরতি দিয়ে এখন কিন্তু তারা আবার সাউন্ড গ্রেনেড এবং ওয়াটার গান থেকে পানি নিক্ষেপ করছে। বেশ কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত হয়েছে। তাদের নিজেদের ছোড়া কাঁদানো গ্যাসে কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরাই অনেকটা আহত হয়েছে এবং শিক্ষার্থীদের ছোড়া বিভিন্ন ইটপাট খেলে কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে, আমরা দেখতে পেয়েছি। আমরা কিন্তু নিরাপদ স্থান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এখনো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে শিক্ষার্থীদের লক্ষ্য করে। পরপর পুলিশ বাহিনীর কিন্তু এতক্ষণ পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করলেও এখন কিন্তু তারা ক্রমাগত সামনের দিকে অগ্রসর হচ্ছে। ওয়াটার গান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীদের পিছনে হটিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে। হ্যালো গ্যাস আছে ভাই, গ্যাস লাইন আছে। টিয়ারশেলের প্রচন্ড ধোঁয়ায় এখানে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় সাধারণ শিক্ষার্থী, আইন শৃঙ্খলা বাহিনী সহ গণমাধ্যম কর্মী সবাই কিন্তু আহত হয়েছে। ক্রমাগত টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং ওয়াটার গানের মাধ্যমে শিক্ষার্থীদের কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে দেওয়া হয়নি এবং তাদের কিন্তু শাহবাগের দিকে পুশব্যাক করা হয়েছে।
এখানে কিন্তু এখন এই মুহূর্তে পুলিশের সাথে শিক্ষার্থীদের আবার ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। শিক্ষার্থীদের পুশব্যাক করে সমস্ত শাহবাগ এলাকা কিন্তু টিয়ার শেলের গন্ধ হয়ে গিয়েছে। এখানের বাতাস কিন্তু এতটাই দূষিত যে কেউই কিন্তু এখানে বাতাস নিয়ে তারা কিন্তু আহত হচ্ছে এবং তীব্র জ্বালাপোড়ার মাধ্যমে তারা কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনী সহ গণমাধ্যম কর্মী সবাই কিন্তু আহত হয়েছে এই টিয়ার শেলের বিষাক্ত ধোঁয়ায়। একটু ধোয়া দেন অল্প একটু নিলেই এখানে কিন্তু গণমাধ্যম কর্মী সহ সদস্যরা কিন্তু আগুনের তাপ নিয়ে সাময়িকভাবে তাদের প্রাথমিক চিকিৎসা চালাচ্ছে। পুলিশ বাহিনী, গণমাধ্যম কর্মী, সাধারণ শিক্ষার্থী সবাই কিন্তু এই টিয়ার শেলের ধোঁয়ায় আহত হয়েছে। বেশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপের ফলে শাহবাগ এলাকার বাতাস কিন্তু সম্পূর্ণ বিষাক্ত হয়ে গিয়েছে। কাঁদানো গ্যাসে আহত হয়ে এখানে কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য অনেকটা আগুন ধরিয়ে যে যার যার মতো তাপ নিচ্ছে এবং আগুনের তাপ নেওয়ার ফলে কিন্তু কাঁদানো গ্যাসের যেই জ্বালা পোড়াটা এটা অনেকটা কমছে। এখন কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কোনো শিক্ষার্থী নেই, এখানে কিন্তু শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে এবং শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছে। এখানে কিন্তু শাহবাগ সহ আশেপাশে এলাকার সব রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। গ্যাস লাইট আছে।
আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে শিক্ষার্থীরা এখন কিন্তু বারডেম হাসপাতালের সামনে অবস্থান নিয়েছে। আমরা কিন্তু একটু যদি দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু যেই শাহবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি আছে সেখানে কিন্তু তাদের ব্যারিকেড দিয়ে, পুলিশের ব্যারিকেড দিয়ে তাদের কিন্তু আটকে দেওয়া হয়েছে। তারা কিন্তু এখন বারডেম হাসপাতাল এবং বারডেম হাসপাতালের সামনে এবং এই শাহবাগের এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে অবস্থান নিয়েছে। এখান থেকে তারা কিন্তু এখনো ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে তাদের দাবিগুলো তুলে ধরছে। এখনো এখানে পুলিশ বাহিনীর সদস্য, এপিবিএন, বিজিবি, সেনাবাহিনী সহ বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের মিছিল কোনোভাবেই যাতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হতে না পারে তার সর্বাত্মক চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে নিক্ষেপ করা কাঁদানো গ্যাস, ওয়াটার গান থেকে রঙিন পানি এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু আহত হয়েছে। শিক্ষার্থীরা যখন অগ্রসর হচ্ছিল শাহবাগ থেকে যমুনা অভিমুখী, তখনও কিন্তু তারা ধারণা করতে পারেনি তাদের সাথে এমন আচরণ করা হতে পারে। আজ সকালে শুরু হওয়া লং মার্চ টু ঢাকা বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। অনেকটা বিরতি নিয়ে এখন কিন্তু শিক্ষার্থীরা আবারও স্লোগানের সাথে মিছিল নিয়ে অগ্রসর হচ্ছে। আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেনের মাধ্যমে আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে পুলিশের বাধার মুখে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে বুয়েট শিক্ষার্থীরা আবার শাহবাগের দিকে ফিরে গিয়ে সেখানে অবস্থান নিয়েছেন। এর আগে 3 দফা দাবি মেনে না নেয়ার আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে। সকাল 11:30 থেকে বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান করে। পরে দাবি মেনে নেওয়ার জন্য দুপুর 1টা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিল তারা, কিন্তু এর মধ্যে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করায় আন্দোলনরত শিক্ষার্থীরা যমুনার দিকে অগ্রসর হলে দুপুর 1:30টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে তাদের লক্ষ্য করে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এতে পুলিশ, শিক্ষার্থী এবং সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানিয়েছিলেন যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেডের ধোঁয়ায়, টিয়ার শেলের ধোঁয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের মধ্যে একজনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে।
এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শিক্ষার্থীরা সরে গিয়েছে পুলিশের বাধার মুখে এবং তারা শাহবাগে গিয়ে সেখানে অবস্থান নিয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশের সড়কে পুলিশ ব্যারিকেড দিয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক ধরে শাহবাগের দিকে রওনা দিয়েছেন। সকাল থেকেই এই সড়কের যান চলাচল বন্ধ ছিল। এই পথে চলাচলকারী যানবাহনগুলো বিকল্প সড়ক বিকল্প পথে তাদের গন্তব্যে রওনা দিয়েছে। বুয়েটের শিক্ষার্থীরা সোমবার মধ্যরাত থেকে তাদের ৩ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল বের করেছিল। গতকালও তারা শাহবাগে অবস্থান কর্মসূচি নিয়েছে, আজও তারা শাহবাগে অবস্থান কর্মসূচি নিয়েছিল। প্রকৌশল শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং ১০ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেয়া। এসব দাবিতে গতকাল মঙ্গলবারও ৫ ঘন্টা তারা শাহবাগ অবরোধ করে রাখেন। আমরা দেখতে পাচ্ছি আরও একজন আহত হয়েছেন এবং রিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কের অবস্থান দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি বেশ কয়েকজন পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু আহত হয়েছে। তাদের কিন্তু পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যরা রিকশায় করে এবং ধরে উঁচু করে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য। আমরা কিন্তু দেখতে পেয়েছি কয়েকজনের মাথা ফেটে গিয়েছে এবং বেশ পরিমাণে রক্তক্ষরণ হয়েছে এবং যে যার যার মতো এখান থেকে পুলিশ বাহিনীর সদস্যরা যারা আহত হয়েছে বাহিনীর অন্যান্য সদস্যরা কিন্তু তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। এবং শিক্ষার্থীদের যে অংশটি ছিল এখন কিন্তু শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সরে গিয়ে তারা কিন্তু শাহবাগ মোড়ে আবার অবস্থান নিয়েছে এবং এই অঞ্চলটি এখনো কিন্তু অনেকটা রণক্ষেত্র এখানে কিন্তু বিরাজ করছে। থেমে থেমে কিন্তু শিক্ষার্থী এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এখনো কিন্তু এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। আমরা আপনাদের সাথে লাইভে
যুক্ত থাকা অবস্থায় বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হয়েছে। এখন যে সাউন্ড গ্রেনেডটি নিক্ষেপ করা হয়েছে কিছুক্ষণ আগে, সেটির অবস্থান হচ্ছে বারডেম জেনারেল হাসপাতালের সামনেই কিন্তু সর্বশেষ সাউন্ড গ্রেনেডটি নিক্ষেপ করা হয়েছে। পুলিশের ধাওয়ার ফলে শিক্ষার্থীরা কিন্তু আশেপাশের বিভিন্ন গলিতে যে যার যার মতো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং একাংশ কিন্তু এখন আবার শাহবাগের দিকে অবস্থান। আমরা যদি একটু আপনারা দেখাই, আরেকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে, তার পা আমরা দেখতে পাচ্ছি, সে কিন্তু বেশ আহত হয়েছে, তাকেও চিকিৎসার জন্য কিন্তু হাসপাতালে নিয়ে যাচ্ছে বাহিনীর অন্যান্য সদস্যরা। শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল এবং এই আশেপাশের সমগ্র এলাকা কিন্তু অনেকটা রণক্ষেত্র বিরাজ করছে। অনেকে কিন্তু আশেপাশের এলাকাবাসীরা উৎসুক জনতারা তারা কিন্তু উৎসুক হয়ে জানালা এবং বিল্ডিংয়ের ছাদ থেকেও কিন্তু এখানের এই ভয়াবহ চিত্রটি দেখছে। শিক্ষার্থী এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় যেই যানবাহনগুলো ছিল, এই অনেকেই কিন্তু যানবাহন কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে আটকে গিয়েছিল এবং অনেকটা আতঙ্কগ্রস্ত ছিল যানবাহনে আটকে থাকা যাত্রীরা। তারা কিন্তু এই টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের ধোয়ার ফলে বাস থেকে নেমে যে হেঁটে তাদের গন্তব্যে যাবে সেই সাহসটি পাচ্ছিল না, যার ফলে তারা কিন্তু গণপরিবহনেই অবস্থান করছিল। বাংলা মোটর থেকে শাহবাগ মোড়ের দিকে যে যানবাহনগুলো আসছিল সেগুলো কিন্তু এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড় সেখান থেকে কিন্তু ঘুরিয়ে আবার বাংলা মোটরের দিকেই ফেরত পাঠানো হচ্ছে। শিক্ষার্থীদের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং রঙিন পানির মাধ্যমে তাদের কিন্তু অনেকটা পিছু হটিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরা শাহবাগ মোড়ে নিয়ে গিয়েছিল এবং তাদের শাহবাগ মোড়ে পর্যন্ত নিয়ে এখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা ফিরে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু আবার শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের দিকে যাচ্ছে। আমি যদি এখানের পরিস্থিতি একটু বোঝানোর চেষ্টা করি, এখানের ধোঁয়া কিন্তু এখনও প্রচণ্ড পরিমাণ বিষাক্ত। এত পরিমাণে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে যে এখানের বাতাস এতটাই দূষিত হয়ে গিয়েছে যে মানুষ এখানে শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে। লাইটার, কাগজ এবং বিভিন্ন সরঞ্জামের মাধ্যমে আগুন ধরিয়ে কিন্তু তারা এখনো তাদের প্রাথমিক চিকিৎসা চালাচ্ছে। আমরা এখানে সবচেয়ে গুরুতর আহত অবস্থায় দেখেছি একজন পুলিশ সদস্যকে, যার শিক্ষার্থীদের সাথে ধাক্কাধাক্কির এক পর্যায়ে তিনি পড়ে গিয়ে তার মাথায় ফেটে যায় এবং প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণ হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তারা কিন্তু চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। তাদের সহপাঠীরা, বন্ধুবান্ধব যারা আহত শিক্ষার্থী ছিল তাদের কিন্তু এখান থেকে রেস্কিউ করে, একটা উদ্ধার করে কিন্তু রিক্সা এবং যে যেভাবে পারে তাদের কিন্তু হাসপাতালে নিয়ে গিয়েছে চিকিৎসার জন্য। এবং মিছিলটিকে যমুনা থেকে ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সরিয়ে শাহবাগে দিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু তাদের স্থানে আবার ফিরে যাচ্ছে। এখানে পুলিশের সাথে আছে আর্ম পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সব বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনী। কিছুক্ষণ পর পর বিরতি দিয়ে এই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুটা বিরতি দিয়ে কিছুক্ষণ পর পর কিন্তু তারা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের প্রতিহত করার চেষ্টা করছে। আজ সকালে যেই শান্তিপূর্ণ আন্দোলন চলছিল সেটি কিন্তু অনেকটা রণক্ষেত্রে পরিণত হয় দুপুর 1:30টায়। দুপুর 1:30টা থেকে টানা 1 ঘন্টার ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে সাধারণ শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী সহ বেশ কয়েকজন। আমরা আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেনের মাধ্যমে দেখছিলাম যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বিপুল পরিমাণ পুলিশ বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং বুয়েট শিক্ষার্থীরা
ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সরে গিয়ে আবারও শাহবাগে গিয়ে অবস্থান নিয়েছেন। এর আগে ৩ দফা দাবি মেনে না নেওয়ায় আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হলে পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই সময় পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কিছু সাউন্ড গ্রেনেড ছোড়ে। পাশাপাশি পুলিশ টিয়ার শেলও নিক্ষেপ করে। এতে করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের এলাকার পরিবেশ বাতাস দূষিত হয়ে পড়ে। টিয়ার শেলের ধোঁয়ায় সাংবাদিক, শিক্ষার্থী এবং পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়। আমরা দেখেছি, আমাদের সহকর্মীর মাধ্যমে দেখেছিলাম যে কয়েকজন পুলিশ কর্মকর্তা, শিক্ষার্থী আহত হয়েছে এবং তাদেরকে রিকশায় করে কোলে তুলে নিয়ে দ্রুত গতিতে হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সকাল 11:30 থেকে বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান নেয়। পরে দাবি মেনে নেওয়ার জন্য দুপুর 1টা পর্যন্ত সরকারকে তারা সময় বেঁধে দিয়েছিল, কিন্তু এর মধ্যে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করায় আন্দোলনরত শিক্ষার্থীরা যমুনার দিকে অগ্রসর হলে দুপুর 1:30টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদেরকে বাধা দেয়। আমরা যেমনটি জানাচ্ছিলাম যে সেখানে বাধা দিয়ে বেশ কিছু সাউন্ড গ্রেনেড ছোড়া হয়, টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এতে করে বেশ কয়েকজন আহতও হয়েছে। আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে এতক্ষণ সরাসরি দেখাচ্ছিলাম। চলে যাচ্ছি আমাদের খবরের পরের অংশে। যে পরিবর্তনের আশায় গণ অভ্যুত্থান হয়েছিল সেই আশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক নেতারা দুর্নীতিতে জড়াচ্ছেন জানিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় ফখরুল বলেন, নির্বাচন বানচাল করতে কিছু রাজনৈতিক দল অযৌক্তিক দাবি তুলে ধরছে। সরকারের ভেতরে একটি মহল চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া প্রয়োজন মন্তব্য করে ফখরুল বলেন, 3 মাসের মধ্যে নির্বাচন হলে অর্থনীতি সহ সব সমস্যার সমাধান সম্ভব। বিএনপি মহাসচিব আরও বলেন, রাজনীতি নিয়ে আগে কখনো হতাশ হতে হয়নি, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। পরিবর্তনের আশা করা হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। এর মধ্যে 71-এর মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তা কখনো সম্ভব নয়। এই 1 বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি, তাহলে কিভাবে কি হবে? এইসব ঝামেলাগুলো এড়িয়ে যেতে পারতো যদি 3 মাসের মধ্যেই নির্বাচনটা করতে পারত। তার একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত। জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত হয়েছে। কাল রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে ইসিতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি শেষ হচ্ছে আজ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল 10টায় শুরু হয় শুনানি। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি আপত্তি শুনানি হচ্ছে। এর আগে মঙ্গলবার মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের 14টি আসনে শুনানি হয়। এছাড়াও মঙ্গলবার দুপুরে ঢাকার 13টি আসনে শুনানিও হয়। এদিকে গত রোববার ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের শুনানিতে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেছে নির্বাচন কমিশন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এ নিয়ে পরবর্তী শুনানি 21 অক্টোবর। এর আগে সকালে শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান প্রয়োজন, যাতে তা বারবার বিঘ্নিত না হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেই ব্যবস্থা করা হবে। পরে দুপুরে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের মানুষের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে সকল সংশয় দূর করতে তত্ত্বাবধায়ক
বাতিলের রায় দ্রুত বাতিল হওয়া দরকার। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয় তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ। এটি পুনর্বিবেচনার জন্য গত অক্টোবরে আবেদন করে বিএনপি, জামায়াত সহ কয়েকটি পক্ষ। ছোট্ট 2টি পয়েন্টের উপরে লিভ গ্রান্ট করেছেন 21 অক্টোবর এবং এই লিভটা খুব শর্ট টাইমের জন্য দিয়েছেন এবং বলেছেন যে পেপার বুক ডিসপেন্স উইথ এবং আগামী 21 অক্টোবর টপ আইটেম হিসাবে এই আপিলটি শুনানি হবে। উনি ভালো করেই জানতেন যে চেঞ্জ করার ক্ষমতা নাই, ফলে এটা দণ্ডবিধির 219 ধারা একটা অপরাধ। আমরা এটাও আদালতের নোটিশে আনব। রংপুরে শহীদ আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সূচনা বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর। বক্তব্যে তিনি জুলাই আন্দোলনের আদ্যপান্ত এবং আবু সাইদ হত্যার বিস্তারিত তুলে ধরেন। আগামীকাল এ মামলায় প্রথম সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে আবু সাইদের বাবা মকবুল হোসেনের। এর আগে গত 6 আগস্ট 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলার প্রধান আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি ডক্টর হাসিবুর রশিদ সহ 30 জন, আরএমপির সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ 8 পুলিশ সদস্য এবং ছাত্রলীগের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী। এর মধ্যে গ্রেপ্তার 6 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। আমরা তুলে ধরেছি যে এই মামলায় 30 জন আসামি আছেন, তার মধ্যে 6 জন উপস্থিত আছেন, গ্রেপ্তার করা হয়েছে, বাকি 30 জন পলাতক আছেন। আমরা এটাও তুলে ধরেছি যে পলাতক থাকলেও তাদের ব্যাপারে যথাযথ লিগ্যাল ডিফেন্স তাদেরকে দেওয়া হবে এবং আমরা তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে সক্ষম হব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে মোট প্রার্থী 470 জন। প্রার্থীরা 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ভিপি পদে 44 ও জিএস পদে রয়েছেন 19 জন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্বাচনে 28 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া 10 জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে 470 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনেরও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে 18টি হলে চূড়ান্ত প্রার্থী 1035 জন। এর মধ্যে 73 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এদিকে 13 দিন পিছিয়ে রাকসু নির্বাচন 15ই সেপ্টেম্বরের পরিবর্তে 28 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। দুপুরে রাকসুর কোষাধ্যক্ষ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ডোপ টেস্ট, মনোনয়ন যাচাই বাছাই সহ নির্বাচনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে চতুর্থ দিনের মতো চলছে রাকসু নির্বাচনের মনোনয়ন বিতরণ কার্যক্রম। সকাল 10টা থেকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে মনোনয়ন বিতরণের কাজ শুরু হয়। প্রথম 3 দিনে 60টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে প্রার্থীরা। এর আগে মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিন থাকলেও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 5 দিন বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়। আমরা নির্বাচন কমিশনে যারা আছি, এইটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যেই আমাদের প্রয়োজনে এই কয়েকদিন আমরা 2 সপ্তাহ আমরা পিছিয়েছি। আমরা কোনো রাজনৈতিক কোনো সংগঠনের জন্য বা কারোর জন্য এটা পিছিয়ে, আমাদের প্রয়োজনে এটা পিছিয়েছি। এবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গুর ঝুঁকি সবচেয়ে বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী 2 মাসে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিসের প্রজননস্থল ধ্বংসে অভিযান জোরদার করার তাগিদ দিয়েছেন তারা। জুলাই থেকে আগস্টে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা খুব বেশি বাড়েনি। এ মাসের 26 দিনে আক্রান্ত হয়েছে 8534 জন, মারা গেছে 35 জন। আগস্টের শেষেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এতে এডিসের ব্রুটো ইন্ডেক্স আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনকার বৃষ্টি সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এতদিন ধরে যে একটু একটু করে বৃষ্টিপাত হলো, তাতে করে এডিস মশার ঘনত্ব বেড়ে গেছে সারা দেশ জুড়ে। তো এবং আমার ধারণা যে এবারে সেপ্টেম্বর মাসটা আমাদের একটা ঝুঁকিপূর্ণ মাস যাবে এবং সেটাতে যদি অনেক রোগী হয়
তাহলে তার রেসটা অক্টোবর, নভেম্বর, এমনকি ডিসেম্বর পর্যন্ত যেতে পারে। রাজধানীর চেয়ে রাজধানীর বাইরে অনেক রোগী হবে। ঢাকা উত্তরের প্রশাসকের দাবি, গত কয়েক মাসের পদক্ষেপের কারণে এখনও নিয়ন্ত্রণে রয়েছে ডেঙ্গু পরিস্থিতি। জানান, বিশেষজ্ঞদের নির্দেশনা অনুযায়ী আগামী 3 মাসের পরিকল্পনা সাজানো হয়েছে। সার্ভিলেন্সটা বাড়ানোর কারণে গত জুলাই থেকে অগাস্টে সিগনিফিকেন্টলি কমে এসছে, রোগী ভর্তি কমে এসছে। বাট আমরা দ্যাট মিনস আমরা এখানে বুঝলাম যে প্রপার সার্ভিলেন্স মানে যারা মশা ওষুধ ছিটান সেখানে একটা বড় গাফিলতি ছিল, নাহলে তো আমাদের এই ডেটার এত বড় পরিবর্তন এই অ্যাকশনের কারণে হতো না। তাই এটা আমরা কন্টিনিউ করব, আরও সোর্স রিডাকশনে আমরা যাব, যেটা সিদ্ধান্ত নিয়েছি। আরও কিছু বড় ইনোভেটিভ কাজ আমরা করব, কমিউনিটিকে আমরা ইনভলভ করব। এবছর ডেঙ্গুতে মারা গেছে 118 জন, আক্রান্ত হয়েছে 29,514 জন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল 2023 সালে। ওই বছর মৃত্যু হয়েছিল 1,705 জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।